ফোনে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছি। তারপর 5টা মিনিট একটু ভেবে নিয়েছি কোন কাজের পরে কোন কাজগুলো করব। এদিকে রান্নাঘরে প্রথম এসেছি, এসেই আমি এখন রান্নাঘরটা ক্লিন করে নেব। আর আমি রান্নাঘরটা যখন ক্লিন করি তখন আমি গ্যাস উনানটা প্রথমে এইভাবে বাসন মাজার সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ভালো করে এইভাবে মেজে ঘষে নিই। তাতে কি হয়, তেল ছিটে ভাবটা তেমন একটা থাকে না। তবে রান্নাঘরে এসেই প্রথমে আমি বাসি বাসনকোসনগুলো বাইরের কলপাড়ে রেখে এসেছি। ভেবেছি প্রথমে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব, তারপর বাসনকোসনগুলো মেজে নেব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। প্রত্যেকদিন সকালেই ফোনের অ্যালার্মেই আমার ঘুমটা ভেঙে যায়। এখন একটু সকাল করেই আমি সমস্ত কাজ করে নিই। তো সকাল করেই স্নানটা সেরে নিই, তাতে কি হয় আমার অনেক কাজবাজগুলো এগিয়ে যায়। তো এখন আমি গ্যাস টেবিলটাও ভালো করে মুছে নেব। আর এই টাইলসগুলো প্রত্যেক দিন যদি একটু মুছে নিই নিয়ম করে, তাহলে টাইলসগুলো একদম চকচকে থাকে। আর রান্নাঘরে তেল চিটে ভাবটা একটু বেশি হয়, যেহেতু নিচের ঘরে মানে নিচের রান্নাঘরে এখনো পর্যন্ত চিমনি বসানো হয়নি। তো উপরে রান্নাঘরে আছে, তবে উপরে রান্নাঘরে এখনো রান্না বান্না করা হয় না। আর ইচ্ছাও নেই রান্না করার। সংসারে কাজ নেই, কিন্তু কাজের আবার অভাবও নেই। এত পরিমাণে কাজকর্ম, সত্যি বলতে এই কাজের হিসাব তো দেওয়া যায় না, সেই জন্য মনে হয় যে কাজ একদমই নেই। তো এই যে দেখো রান্নাঘরটা টুকটুক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখন বাসন কোসনগুলো ধুলেই হয়ে যায়। তারপর একবারে স্নানটা সেরে নিয়ে একবারে ঠাকুর পুজোটা করব। দেখা যাক কি হয়। তো চেষ্টা করব কতদূর কি করা যায়। তো এই যে দেখো এখন ফ্লোরটা ভেজা রয়েছে, সবেমাত্র মুছেছি। তো ফ্যানটা অন করে দিলাম, তো শুকিয়ে যাবে। তো সকালবেলায় আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছি যে মা কি রান্না করব। তো মা বলল আজ খুদের ভাত রান্না করতে হবে, তার জন্য আলু ভাজতে হবে। তো এদিকে আমি আলু কুচিয়ে নিয়েছি এভাবে ঝিরিঝিরি করে। তো এখন আমি আলু ভেজে নেব, আর মেয়ের জন্য কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো খুদের ভাত তো আমার মেয়েকে এখনো পর্যন্ত খাওয়াই না, আর কবে খাওয়াবো তারও কোনো ঠিক নেই। আর আমাদের বাড়িতে খুদের ভাত খাওয়ার প্রচলনটা একটু বেশি, পছন্দ করে সবাই। তো খুদের ভাত যদি রান্না হয় তার সঙ্গে এই আলু ভাজতেই হবে, আবার সেই সঙ্গে ডিমের অমলেটও করতে হবে। মানে অমলেটটা আমার শ্বশুর মশাই খান। তো যাই হোক, আমার মেয়ের জন্য কি রান্না করছি তোমাদেরকে বলে দিচ্ছি। একটু ভাত করছি, মানে সিদ্ধ ভাত করছি। ভাবলাম কি যে আমরা সবাই যেহেতু ভাতের মতোই খাচ্ছি, মানে এই যে খুদের ভাত তো ভাতই বলো, মানে ছোট যে চালের অংশটা সেটাকেই খুদ বলে, ভাঙা অংশগুলোকে। তো যাই হোক, ওই জন্য ভাবলাম কি যে মেয়ের জন্য একটু ভাত করি সকালবেলায়। আর এখন মেয়ের খাওয়ার জলটা আমি জলের বোতলের মধ্যে ভর্তি করে রাখছি, যেহেতু ও ঘুম থেকে উঠলেই জল খেতে চাইবে। আর এখন যে গরম শুরু হয়েছে, সত্যি বলতে আমার মেয়ে একটু ঘন ঘন জল খাচ্ছে, আর আমিও ওকে ঘন ঘন জল খেতে দিচ্ছি। আর এখন যেহেতু গরমকাল, সেই জন্য উষ্ণ গরম জল আমি দিই না। ঘরে যে জলটা থাকে সেই জলের টেম্পারেচারটা একদম ঠিকঠাক থাকে, সেই জন্য আমি ওই জলটাই দিই। তো দেখো এখন সকাল 9টা বাজতেই আসলো, আর আমি জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে এসেছি ছাদে। তো মেলে দিয়েছি, আর এসে দেখলাম এই যে দেখো এনারা এখানে এসে হাজির। তো কি জন্য এসেছে তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনে নিয়েছি যে কি জন্য তোমরা এসেছো, আর মাপঝোপ করছিল। তো তারপর মনের মধ্যে একটু আগ্রহ জাগলো যে কি করছে বা কি করবে। এমনিতেই আগের থেকেই জানতাম যে কি করবে, তবুও তোমাদেরকে বলে দিচ্ছি যে কি করবে। এই যে ট্যাঙ্কিটার ছাদ রয়েছে, মানে সিঁড়িঘরের যে ছাদটা রয়েছে তার উপরে একটা চাল বসাবে। আর এখন যে গরমকাল শুরু হয়েছে, ট্যাঙ্কির জল কিন্তু প্রচণ্ড গরম থাকে। সকালের দিকে একটু ঠান্ডা থাকে, তারপর থেকে ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম থাকে ধারণা করার বাইরে, মানে স্নান করা যায় না রীতিমতো। তো ওই ট্যাঙ্কির উপরে মানে চাল বসাবে, আর এইদিকে যে ছাদটা রয়েছে, মানে যেখানে আমি ফুল গাছের টব রেখেছি সেখানে পুরোটাই একদম ঘিরে দেবে, মানে উপরে চাল দিয়ে দেবে। এবার বলি চালটা কেন দেবে। এক বলেছি যে ট্যাঙ্কির জল গরম হয়ে যায় সেজন্য দেবে, মানে চিলেকোঠা ছাদের উপরে একটা চাল দেবে, আর বাকি চালটা দেবে হচ্ছে ফুলের টব যেখানে রয়েছে সেখানে। তো নিচে একটা ওয়াশিং মেশিন রয়েছে, সেটা রাখবো আমি 3তলা ছাদের উপরে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যখন দোতলায় চলে আসব তখন জামা কাপড় মেলতে আর নিচে আসবো না, একবারে ছাদের উপরেই মেলে দেবো। সেই কারণে এই চালটা তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো এই হিসাবেই করছে, দেখা যাক কি হয়। আর যা কিছু করব তোমাদের সঙ্গে তো টুকটুক করে শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের
তোমাদের দাদাভাই আজ হয়তো মাল আনতে যাবে, মানে টিন আনতে যাবে, আরও টুকিটাকি জিনিস আনতে যাবে। যখন আনবে তখন তোমাদের সঙ্গে না হয় শেয়ার করব। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অনেকটা দূরেই এগিয়ে গেছে। তো মেয়েকে সকালবেলায় খাইয়ে দিয়েছি একটু ফেনা টাইপের ভাত আর সেই সঙ্গে একটা ডিম সিদ্ধ। আর এদিকে মেয়ে ওর দাদাভাইয়ের সঙ্গে একটু জমিতে এসেছিল, আমি আবার নিয়ে আসলাম। বললাম কি এত রোদের মাঝখানে মেয়েকে নিয়ে এসেছো বাবা, তো মেয়ের তো আবার শরীর খারাপ করবে, কদিন আগেই এত পরিমাণে শরীর খারাপ হলো। তো সেজন্য আবার নিতে এসেছি, বাড়িতে আবার নিয়েও এসেছি। আর এখন 11টার বেশি বাজে, মাম্মাম সোনাকে মৌসুম্বি লেবুর রস খাওয়াবো। আর এখন যে গরম শুরু হয়েছে, এখন একদম প্রত্যেক দিন নিয়ম করে মেয়েকে আমি একটা শরবত খাওয়াবই। গরমকাল শুরু হয়েছে আর বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কা মানে সবারই শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যায় আর ডিহাইড্রেশন হয়ে যায়। ওই জন্য প্রচুর পরিমাণে জল খেতে হয়, সেই সঙ্গে বাচ্চাদের তো খাওয়াতেই হয়। আর আমার মেয়েকে একটু ঘন ঘন জল খাইয়ে থাকি। আর এখন গরমকাল, সেজন্য মেয়েকে প্রত্যেকদিন একটা করে শরবত কিংবা জুস করে খাওয়াবো। তো আমি প্রায় প্রত্যেক দিনই ওকে একটা করে জুস খাওয়াই, তবুও এবার চেষ্টা করব গরমের দিনগুলো ওকে একটু খেয়াল রাখার। এই যে এখন তরমুজ উঠবে, তারপর এখন মৌসুম্বি লেবুর রস তো খাওয়াচ্ছি, আঙুর উঠেছে বাজারে, তো এগুলো আস্তে আস্তে করে মেয়েকে খাওয়াবো। তো যাই হোক, এই যে দেখো 4টে মৌসুম্বি লেবুর রস এইটুকু হয়েছে, মানে অর্ধেকও হয়নি। মানে মৌসুম্বি লেবুগুলো একদমই ভালো না, একদমই বাজে, ভেতরটা শক্ত, একটুও রস নেই। তো এত বাজে এনেছে তোমাদের দাদাভাই, এবার মৌসুম্বি লেবুগুলো সমস্তগুলোই এইভাবে ফেলানো গেছে, একটুও রস বেরোয়নি। তো যাই হোক, যেটুকু রস বেরিয়েছে সেইটুকুই মেয়েকে খাইয়ে দেবো। তারপর আবার আমি ঠাকুর পুজোটাও করে নেব। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো ঠাকুর পুজো করতে করতে। আমি বেশিরভাগ সকালের দিকেই ঠাকুর পুজোটা করে নিই, কিন্তু দেরি হয়ে গেছে, কি আর করব বলো, ইচ্ছা করে তো আর করিনি। আর সব সময় আমি চেষ্টা করি সকালের দিকে ঠাকুরকে পুজোটা করে দেওয়ার। এই জায়গাটায় আসলে আমি সবথেকে বেশি শান্তি অনুভব করি। এত ভালো লাগে কি আর বলবো, মনটা পুরো শান্ত হয়ে যায়। তো মনের হাজার কষ্ট, হাজার ক্লান্তি সমস্ত কিছু মিটে যায় শুধুমাত্র এই জায়গাটায় আসলে। তো যাই হোক, আমি ঠাকুর পুজোটা করে নিয়েছি, তারপর এখন আসলাম আমার রুমে। এখন আমি আমার ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নেব। গোছানো ছিল, তবুও মেয়ে ছোট, ওই জন্য এলোমেলো একটু বেশি হয়ে যায়, বিছানার চাদরটা ঠিকঠাক জায়গায় থাকে না, মানে এদিকে ওদিকে সরে যায়। তো সারাদিনে যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই। এখন যেখানে যে জিনিসগুলো রাখি সেই জিনিসগুলো ঠিকঠাক জায়গায় থাকে না। এই শোকেসের মধ্যে কত জিনিস ছিল, সব জিনিসগুলো টেনে টেনে বের করে ফেলে। তারপর আয়নাগুলো এত পরিমাণে দাগানো পেন দিয়ে, তারপর লিপস্টিক দিয়ে, ক্রিম দিয়ে, তো মুছে কোনো লাভ নেই, সেই মাম্মাম আবার সেরকম করে দেয়। তো ওর মতো ও রয়েছে, কি আর বলবো, এখন ছোট তো বোঝে না, একটু যখন বড় হয়ে যাবে তখন আর এতটা পরিমাণে করবে না। তো আমিও ভাবি যে মাম্মাম তো ছোট, তো ওর দিনগুলো ওর মতো করেই কাটাক, যখন বড় হবে তখন তো এগুলো আর করবে না। আর আমিও এই সমস্ত বিষয়গুলো, মানে মাম্মামের দুষ্টুমিগুলো তখন মিস করব খুব। তো আমি এই যে দেখো এখনই মিস করি, মেয়ে যখন অনেক ছোট ছিল তখন সেই দিনগুলোর কথা ভাবলে অনেকটা মিস করি। বা মামামের ছোটবেলার ফটোগুলো দেখলে বা ওর দুষ্টুমিগুলো দেখলে এখন আমি মিস করি জানো তো। মানে অনেক ছোটবেলার ভিডিও আছে, সেগুলো দেখি আর ভাবি যে মামাম কত ছোট ছিল, আর এখন দেখো এই যে 2.5 বছর হয়ে গেল। দেখতে দেখতে যে কিভাবে দিনগুলো চলে যায় কিছুই টের পাওয়া যায় না। আসলে সত্যি কথা, সুখের দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দুঃখের দিনগুলো একদমই তাড়াতাড়ি যায় না। একটা দিন মনে হয় একটা মাসের সমান। এই যে দেখো মাম্মাম সোনাকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। অনেক দিন পরে আজ আমি একটা কাজলের টিপ পরিয়ে দিচ্ছি, কেন জানি না ইচ্ছা হলো যে একটা কাজলের টিপ পরিয়ে দিই। তবে বেশ ভালোই লাগে কাজলের টিপ পরালে, আরও ছোটবেলায় পরিয়ে দিতাম, তবে ইদানিং তেমনভাবে পরানো হচ্ছে না। মানে এই কাজলের কৌটাটা অনেকটা ছোট, তো কোথায় রাখি খুঁজে পাই না। তো আজকে খুঁজে পেলাম, এই পাউডারের কৌটাটার পাশেই ছিল, তো খুঁজে পেলাম জন্য ভাবলাম কি পরিয়ে দিই। আর লেবুর খোসাগুলো এখন ঘরের পেছনে ফেলে দিয়ে যাব, এগুলো আবার ঘরের মধ্যে থাকলে না পোকা পড়ে, ওই জন্য এটা ফেলে দিয়ে আবার ধুয়ে টুয়ে জায়গা মতো জায়গায় রাখবো। একটু পরেই আবার মেয়ের জন্য রান্না করব। তো আজকে ভেবেছি একটু পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করে দেব। তো এখন যে গরম শুরু হয়েছে, এই গরমের দিনগুলোতে একটু হালকা পাতলা ফোড়ন জাতীয় তরকারিগুলো বাচ্চাদের খাওয়ালে ওদেরও বেশ ভালো লাগে, পেটটাও বেশ ঠান্ডা থাকে।
আজকে আমি 2 ধরনের মাছ দিয়ে তরকারিটা রান্না করব। তো এদিকে কই মাছ নিয়ে নিয়েছি আর 1 পিস শোল মাছ নিয়েছি। আমি শোল মাছ খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমি চাই না যে আমি যে খাবারটা খাই না আমার মেয়ে সেই খাবারটা খাবে না। আমার মেয়ে সমস্ত ধরনের খাবার খাওয়া শিখুক, সেটা আমি চাই। মানে আমাদের বাড়িতে যে সমস্ত মাছ আনে, তো আমাদের বাড়ির সবাই যে সমস্ত মাছ খায়, আমার মেয়ে যাতে সেই সমস্ত মাছ খাওয়া শেখে, আমি সেটা চাই। আমি যে খাই না তাই বলে আমার মেয়েকে খাওয়া শেখাবো না, এটা না। তো এদিকে আমি মাছগুলো এখন ভেজে নেব, তেমনভাবে কড়া করে ভাজবো না। এমনিতে কই মাছ একটু শক্ত টাইপের হয়, তো হালকা করে এপাশ ওপাশ একটু ভেজে নেব, মানে মিডিয়াম টাইপের। আর আমি শোল মাছের পিসটাও ভেজে নিচ্ছি। আর আমি 2 পিস মাছ নিয়েছি, কেননা কই মাছটা অনেকটা ছোট আর কই মাছের গায়ে তেমন একটা মাছ থাকে না, মানে মাংসটা কম খুবই। সেই জন্য আমি 1 পিস শোল মাছ নিয়েছি। এখন ইদানিং যে খাবারগুলো আমরা বাড়িতে খাই, তো সেই খাবারগুলোই আমার মেয়েকে খাওয়াচ্ছি। আলাদা করে তেমনভাবে আমি তরকারি রান্না করছি না। তো আমাদের জন্য আমার শাশুড়ি মা যে তরকারিগুলো রান্না করে সেখান থেকেই আমার মেয়ের জন্য তুলে রাখে। তো লঙ্কা দেওয়ার আগেই তুলে রাখে, এখনো পর্যন্ত মেয়েকে আমি ঝাল খাওয়ানো শেখাইনি। তো হাতে অনেকটা সময় আছে, আস্তে আস্তে শিখে যাবে। আমি কোনো জিনিস নিয়ে তেমন একটা তাড়াহুড়ো করি না। আস্তে আস্তে ওর সময় যখন হবে ও নিজে নিজে খাওয়া শিখে যাবে। পেঁপে আলুর তরকারি এমনিতে খুব ভালো লাগে, আর সেই সঙ্গে যদি একটু জ্যান্ত মাছ হয় তাহলে তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায়। এমনিতে জ্যান্ত মাছ দিয়ে যখন কোনো তরকারি রান্না করবে আলাদা ধরনের একটা টেস্ট হয়। তো এই যে দেখো, এখন আমি রান্নাটা মানে বসিয়ে দিয়ে একটু দোতলাতে যাব, একটু কাজ আছে সেগুলো করব। তো তরকারি হতে তো একটু টাইম লাগবে, সেই জন্যই বলছি। সারাদিন কাজকর্ম করব, কোনো অসুবিধা নেই, কিন্তু এই রান্নাঘরে যখন রান্না করতে আসি তখন যে কি কষ্ট হয় এই গরমে। না ফ্যান চালাতে পারি না কিছু, এত পরিমাণে গরম, এদিকে আগুনের একটা গরম আবার বাইরের একটা গরম, প্রচন্ড কষ্ট হয়ে যায়। কি আর বলবো, তো কষ্ট হলেও কাজকর্ম তো করতেই হবে। আর এই যে দেখো, তরকারি বসিয়ে দিয়ে আমি আসলাম দোতলাতে। তো টাকা ছিল হাতে কিছু, সেগুলো এখন আমি এই ঘরের মধ্যে ছেড়ে দিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন যদিও না রাখতে পারি, তো 2-1 দিন বাদে বাদে আমি রেখে দিচ্ছি। তো 50 টাকা হোক বা 100 টাকা হোক বা 200 টাকা হোক, যা হোক, মানে এইভাবে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইও দিচ্ছে, তোমাদের দাদাভাইকে তো বলে দিয়েছি 100-200 করে এর মধ্যে রেখে দেব। সত্যি বলতে আজকে প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের দিন শুরু হয়েছে, আর মেয়েকে একটু হালকা পাতলা তরকারি রান্না করেই খাওয়াবো। তো বাড়িতেও আমরা হালকা পাতলা রান্নাই খাই, তবুও মেয়েকে একটু হালকা করে রান্না করে দেওয়ার চেষ্টা করব। আর মাম্মাম সোনার জন্য রান্না হচ্ছে নিচে, মানে নিচে আমি গ্যাসের উনানে রান্না করছি। আর এখন আসলাম দোতলাতে। তো হাতে কিছু টাকা ছিল, তো ভাবলাম কি এখন ঘটের মধ্যে রেখে দিই। তো রেখেও দিয়েছি। আসলে কি হয় জানো তো, টাকা যদি হাতে থাকে তাহলে খরচ হয়ে যায়, মন চায় যে এটা কিনি সেটা কিনি। তো এই যে দেখো, এই ঘরটা কবে যে ভর্তি হবে কে জানে, তবে 1 বছরের মধ্যে হয়তো কিছুটা হলেও ভর্তি হয়ে যাবে। তো এই ঘটের মধ্যে যে টাকাগুলো জমাচ্ছি আমার মেয়ের জন্য একটা জিনিস তৈরি করব, তো সেই হিসাবেই জমাচ্ছি। তো টাকা রেখে দেওয়া হয়ে গেছে, এখন আবার যাব নিচে, কেন আর তরকারিটা মনে হয় হয়ে গেছে। তো বেশিক্ষণ থাকবো না, আর মেয়ের নিচে রয়েছে। ফাইনালি তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর এখন আমি বোলের মধ্যে নামিয়ে রাখছি। ভাত এখনো হয়নি, একটু সময় লাগবে। তো যাই হোক, তরকারিটা তো রান্না করা হয়ে গেছে, সেই জন্য আমি অনেকটা নিশ্চিন্ত মনে আছি। আর যে বাসন কোসনগুলো হয়েছে সেগুলো এখন আমি হাতে হাতে ধুয়ে রাখবো। তো এগুলো আবার জড়ো করে রাখলে অনেকটা সময় লেগে যাবে, পরে হাতে সময় রয়েছে, ওই জন্য ভাবলাম কি এগুলো আমি করে নিই। আর তোমাদের একটা কথা বলবো, গতকালকে আমি একটা ফার্নিচার এনেছি, মানে একটা আলমারি এনেছি। বাসন্তী পাল আমাকে বলেছো, দিদি ভাই আলমারিটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো তোমাদের পছন্দ হলেই অনেকটা ভালো লাগে, সত্যি বলতে তুমি জানিয়েছো, এটাই আমার কাছে অনেক। তো আমি আমার মেয়ের ঘরটা খুব সুন্দরভাবে সাজাতে চাই। তবে ইচ্ছা ছিল একটা কাঠের খাট রাখবো, কিন্তু সেটা হয়নি। তো 1 বছর কি 2 বছর পরে আমি সুন্দর একটা কাঠের খাট রাখবো আশা করছি। আর খুব তাড়াতাড়ি দোতলাতে যাব। তবে তোমাদের অনেকবার বলেছি যে এই মাসে চলে যাব বা সামনের মাসে যাব। তো এখন গিয়েই তোমাদেরকে বলবো, আগের থেকে আর বলবো না যে কবে যাব কি না যাব, আগে গিয়ে তারপর তোমরা জানতে পারবে। তবে তোমাদের দাদাভাই বলেছে যে আমরা দোতলায় যখন যাব ঘরে একটু পুজো করব, না হলে হবে না। সে পুজো করি বা একটু ঠাকুরের কীর্তন দিই, যাই হোক দেব।
তো এই যে দেখো, এখন বাইরে আসলাম, এসে দেখলাম আমার মাম্মাম সোনা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো এখনো ঠাম্মির কাছে যাবে জন্য আবদার ধরেছে। আর এখন যেহেতু গরম, প্রচন্ড রোদ্দুর আমাদের উঠানে, ওই জন্য বেরোতে দিই না কখনো। মানে রোদ্রে বেরোলেই একদম শরীর খারাপ হয়ে যাবে, চট করে শরীর খারাপ হয়ে যাবে। এক প্রকার জোর করে ঘরের মধ্যে নিয়ে এসেছি। তো মাম্মাম সোনা এত পরিমাণে কান্না করছে, ওর অভিমান হয়েছে। তো আমিও জানো তো মাঝে মধ্যে কন্ট্রোল করতে পারি না নিজেকে, প্রচন্ড রাগ হয়ে যায়, তখন একটু বকা দিয়ে ফেলি। তখন এই যে কান্নাকাটি করে, আর আমার কাছ থেকে আদর পাওয়ার জন্য আবার অনেক বায়নাও করে। দেখো এখন বলছে আমার হাতে ব্যথা লেগেছে, একটু ফু দিয়ে দাও। তো এইভাবেই আদর নিয়ে নেয়। তো আমার মেয়ে যখন কান্না করে প্রচন্ড কষ্ট লাগে। আবার জানো তো এই সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, একটু দুষ্টুমি করে, মামাম সোনা যখন কথা না শোনে একটু বকা দিয়ে ফেলি মাঝে মধ্যে। আর বকা দিয়ে ফেললেই কান্নাকাটি শুরু করে দেয়, আর কান্না করলে তখন আবার আমার কষ্ট হয়। কি করব বলো তো। মেয়ের জন্য এখন খাবারটা আমি রেডি করছি, তারপর আবার এই মাছের কাটা বাছতে অনেকটা সময় চলে যাবে, আবার ভাতটা ভালো করে মাখাবো। তো এই করতে প্রায় 10টা মিনিট লেগেই যাবে। তো যাই হোক, আমি আমার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাতে চাই, জানো তো অনেক দিন ধরে ইচ্ছা আর অনেক দিনের স্বপ্ন। এই যে বিয়ে হয়েছে 11টা বছর, তারপর থেকেই ঘর করছে, টুকটুক করে সুন্দর করার চেষ্টা করছে। কত যে স্বপ্ন রয়েছে মনের মধ্যে, যে এইভাবে এই করব। কিন্তু অনেকের আবার ভালো লাগে না, জানো তো এইভাবে আমি স্বপ্ন দেখি বা আমি সুন্দরভাবে ঘরটা সাজাবো, জিনিসপত্র আনছি, অনেকের ভালো লাগে না। অনেক বলতে টুকটাক মানুষের ভালো লাগে না, সেটা মুখের দিকে তাকালেই বুঝতে পারি। আসলে কি জানো তো, এই জয়েন্ট ফ্যামিলি মানে হচ্ছে নীরব যুদ্ধ, মানে মনে মনে যুদ্ধ যাকে বলে। সামনে আমাদের অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমাদের এক এক করে সমস্তটাই জানাবো। আর তোমাদেরকে জানাবো না এটা কখনো হতেই পারে না। তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাবো। আগেও তোমাদের জানিয়েছি যে খুব সামনেই একটা আমাদের ভালো স্বপ্ন পূরণ হতে চলেছে, তো এর থেকে বড় কোনো কিছুই হতে পারে না। তো বন্ধুরা, তোমাদের আর বেশি কিছু বলবো না, যখন আমার স্বপ্নটা পূরণ হবে তখন তোমাদেরকে জানাবো। তো এই যে দেখো, মেয়েকে এখন আমি খাওয়াতে বসেছি। তো খাওয়াতে বসলেই এত পরিমাণে দুষ্টুমি করে, দুষ্টুমির একদম শেষ নেই। তো অনেক কষ্ট করে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এদিকে ফ্রেশও করিয়ে দিয়েছি। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।